ইসি কোনো সিদ্ধান্তই এককভাবে নেয় না, বিতর্কের সুযোগ নেই বললেন সিইসি। সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলাকারীদের ধরতে গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান, অন্তত ৫৪ জন আটক। খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা। এই মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসা খুব জরুরি দরকার। বাংলাদেশে ফেরত পাঠানোর যে বন্দোবস্ত উনি করেছেন, মহামান্য আমিরের প্রতি জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং স্বতন্ত্র ক্যাডারের সুপারিশ, প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। এবং সীমান্তে গোলাগুলি অব্যাহত, ভারতকে মোকাবিলায় পাকিস্তানের সব রাজনৈতিক দল এক টেবিলে, উত্তেজনা কমাতে জাতিসংঘে যাচ্ছে ইসলামাবাদ। স্বাগত এখন ঢাকায়, সঙ্গে আছি আমি শরীফ রওশন। আলোচনা করেই যে কোনো সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশনের সদস্যরা, তাই বিতর্কের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের বৈঠকে তিনি আরও বলেন, দিনের ভোট আর রাতে হবার কোনো সুযোগ নেই, কারণ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে ইশরাক হোসেনের শপথ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বলেও জানান সিইসি। আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরই অংশ হিসেবে সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন সিইসি। সভার শুরুতে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে ধারণা দিয়েছেন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভোট কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণ এবং সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। এখন ময়মনসিংহ আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। গাজীপুরে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার রাত থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, হামলার পরেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানের নির্দেশ দেন। সেই অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন, মাসুম আহমেদ দীপুসহ আরও অনেকেই আছেন। বাকি হামলাকারীদের চিহ্নিত এবং গ্রেফতার অভিযান এখন অব্যাহত রয়েছে, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, হামলার ঘটনায় এখন পর্যন্ত তো কোনো মামলা হয়নি, সেই বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর জড়িতদের ধরতে এখনো কি অভিযান চলমান রয়েছে কিনা?
গতকাল সন্ধ্যায় যখন হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটে এর পরপরই কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়। প্রথমেই ঊর্ধ্বতন কর্মকর্তারা যেই চান্দনা চৌরাস্তা এবং এর আশপাশের এলাকায় তারা সিসিটিভি গুলো তথ্য সংগ্রহ করেন এবং তারা সেই তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তি সহায়তায় তারা কিন্তু রাতভর গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিশেষ বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করেন এবং এই অভিযানে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে ৫৪ জনকে আটক করা হয়েছে। তবে এই ৫৪ জনের মধ্যে কারা আসলে এই হামলার সাথে সম্পৃক্ত সেটি কিন্তু নিশ্চিত করে বলা হয়নি। কারণ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে বিশেষ অভিযান চলমান রয়েছে সেই অভিযানের পাশাপাশি এই যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার পরে কিন্তু কিছুটা এই অভিযানকে আরো একটু বেগবান করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং এখন পর্যন্ত এই ঘটনায় যেহেতু চৌরাস্তায় ঘটনাটি ঘটেছে সেই বাসন থানায় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের মামলা রুজু হয়নি, যে কারণে তাদেরকে আসলে কোন প্রক্রিয়ায় বা কোন মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে এই ৫৪ জনের মধ্যে যে বাসন থানা এলাকায় যেখানে হামলার ঘটনাটি ঘটেছে সেখানে আটক রয়েছে ১২ জন, এছাড়াও সদর থানায় ৫ জন, কোনাবাড়ী থানায় ৬ জন, কাশিমপুর থানায় ২ জন, গাছা থানায় ৪ জন, পুবাইল থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৩ জন, ডিবি উত্তর ডিভিশনের রয়েছে ৯ জন এবং ডিবি দক্ষিণ ডিভিশনে আটক করা হয়েছে মোট ৭ জন। সব মিলিয়ে ৫৪ জনকে আটক করা হয়েছে এবং এই আটককৃতদেরকে কোন মামলায় কিভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে সেটি এখন পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে বিশেষ অভিযানের সবশেষ তথ্য। রোশন। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রাহিয়ান। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং স্বতন্ত্র স্বাস্থ্য ক্যাডার করা সহ বেশ কিছু সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা দেয় কমিশনটি। বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্বাস্থ্য খাত কমিশনের সদস্যরা চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিনামূল্যে এবং স্বতন্ত্র হেলথ ক্যাডার সার্ভিসের গঠনের সুপারিশ করা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে জনবল নিয়োগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেছে কমিশনটি। প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। পেশাগত নিরপেক্ষতার জন্য আপনারা জানেন যে পেশাগত নিরপেক্ষতার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো অনেক বেশি প্রাধান্য বিস্তার করে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেই জন্য আমাদের একটা রিকমেন্ডেশন আছে। আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনোটার মান আছে কোনোটার মান নাই, এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। স্বাস্থ্য অর্থায়নের কথা বলা হয়েছে, যেখানে জাতীয় আয়ের কমপক্ষে জিডিপির কমপক্ষে 5% যাতে করে ওভার দি টাইম করা হয় এবং জাতীয় বাজেটের জন্য 15% বরাদ্দ দেওয়া হয়, সে ব্যাপারে কিন্তু আমাদের জোর সুপারিশ দেওয়া হয়েছে। আর এছাড়া আছে জাতীয় নিরাপত্তা, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন নিরাপত্তা জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এই মানে সকল নিজেদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য প্রভাব মূল্যায়ন, স্বাস্থ্য বান্ধব রাজস্ব নীতি প্রণয়ন করা। বেসরকারি খাতের আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিপুল সার্ভিস বেসরকারি খাত দিয়ে থাকে। এই বেসরকারি খাত এবং সরকারি খাত প্রতিটা ক্ষেত্রে যাতে একটি খাত আর একটি খাতকে সমন্বয় করতে পারে, অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করা হবে এবং আমরা সেই প্রস্তাবনাগুলো দিয়েছি। তবে আমরা বেসরকারি খাতে যাতে করে মূল্য নিয়ন্ত্রণ করা যায়, সে প্রতিটি সেবার মূল্য যেন নিয়ন্ত্রিত হয় এবং এই জন্য আমরা একটি পোস্টের প্রস্তাবনা করেছি অতিরিক্ত মহাপরিচালক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক, এর মাধ্যমে এগুলো মূল্যগুলো নির্ধারিত হবে। আমরা জানি যে আমাদের ওষুধের কাঁচামাল এপিআই বিদেশ থেকে আনতে হয়, অনেক দাম পড়ে যায় এবং দেশে তৈরি হয় না। আমরা সে ব্যাপারে রিকমেন্ডেশন করেছি যাতে করে তাদেরকে ভ্যাট, ট্যাক্স, অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রণোদনা দেওয়া হয়, তাতে করে দেশে এপিআই গুলো তৈরি করা যায়, আমরা যেন ওষুধ জন্য সাধারণ মানুষ কম মূল্যে পেতে পারে, অত্যাবশ্যক সেবা যেন কম মূল্যে পেতে পারে। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে আমরা বলেছি 2 বছরের মধ্যে 2 বছর পর কিন্তু লিস্ট করে ফেলতে হবে এবং এটা কিন্তু জনগণকে ফ্রি অথবা ভর্তুকি মূল্যে প্রদান করতে হবে। এবং প্রথমে জেনেরিক ওষুধের 25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে।
একটি জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক থাকবে যেটা 24 ঘন্টা চালু থাকবে। ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ তালিকাভুক্ত অ্যান্টিবায়োটিকের ভ্যাট কর শূন্য হবে, যাতে করে ওষুধের কারণ যেগুলো ওষুধের দাম কমে আসে। চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক কমিটি ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে প্রস্তুত দলটি। আগামীকাল সকাল 10:30টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। নেতাকর্মীদের আশা, শারীরিকভাবে সুস্থ থাকলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বেগম খালেদা জিয়া। শাহাদাত অব্র জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে মঙ্গলবার সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে বিদায় জানাবেন মাকে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন 2 পুত্রবধূ, সাথে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক, তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী এপিএস ও 2 গৃহপরিচারিকা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। খালেদা জিয়ার দেশে ফিরে আসার খবরে উচ্ছ্বাসিত বিএনপির নেতাকর্মীরা। দেশনেত্রী, দেশমাতা কখন দেশে ফিরে আসবে, আমাদের সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত। এই মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসা খুব জরুরি দরকার। একটা গাইডলাইন, একজন অভিভাবক, এটা আমাদের খুব জরুরি দরকার। যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা বেগম জিয়ার, ম্যাডাম জিয়ার অপেক্ষায় আছি। কাতারের আমিরের বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স বিরতি দিবে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কারণে কাতার প্রবাসী বাংলাদেশিরা আন্তরিক খুশি ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন কাতারের আমিরের প্রতি। চিকিৎসা গ্রহণ শেষে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর যে বন্দোবস্ত উনি করেছেন, কাতার প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে মহামান্য আমিরের প্রতি জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বেগম জিয়াকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। দলটির নেতারা বলছেন পুরো দেশের মানুষই অপেক্ষা করছে তার আগমনের। শারীরিকভাবে সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হতে পারেন বেগম জিয়া। উনি যখনই দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন বা বিএনপি নেতাকর্মীর উদ্দেশ্যে কথা বলেন, সেটা আমি মনে করি আমাদের তৃণমূল থেকে উপর পর্যন্ত প্রত্যেককে উজ্জীবিত করে। রাজনীতিতে ফিরে আসার ব্যাপারটা তো সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। বিমানবন্দর থেকে খিলক্ষেত আর্মি স্টেডিয়াম বনানী হয়ে গুলশান 2-এর বাসভবন ফিরোজায় উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার 2 পাশে বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। যানজট এড়াতে এই সড়ক ব্যবহারকারীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে অনুরোধ করেছে দলটি। প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, আর সেই উপলক্ষেই এই ফিরোজা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন করে সাজছেন। বলা হচ্ছে এই ভবনটি আগামী বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ আগামীর বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই ভবন থেকেই। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম এবং পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে এটি একটি প্রাথমিক খসড়া তালিকা, যাচাই বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। হেফাজতের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রকাশিত তালিকাটি প্রাথমিক তথ্য যাচাই এবং এখন অনুসন্ধান চলছে, চূড়ান্ত করতে আরও সময় লাগবে। উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারী নীতির বিরোধিতা সহ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেদিন হাজার হাজার কওমি আলেম, ছাত্র এবং সাধারণ মুসল্লি মহাসমাবেশে অংশ নেন। সেদিনই গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের ব্যবহার করা হয়। এতে অসংখ্য মানুষ নিহত হন, যার মধ্যে 93 জনের নাম এবার প্রকাশ করা হয়েছে। শাপলা চত্বরে মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হত্যাকাণ্ড চালানোর 12 বছর পার হলেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। যৌথ বাহিনীর সমন্বয়ে এই হামলার নাম দেওয়া হয় অপারেশন ফ্ল্যাশ আউট।
পরে বিচার চাইলে হামলার শিকার হতে হয় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে মানবাধিকার কর্মীদেরও। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনে শাপলা হত্যাকাণ্ড বিচারের দাবি আরও জোরালো হয়েছে। বাকিরা জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। 12 বছর আগে রাজধানীর শাপলা চত্বরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ সহ 13 দফা দাবিতে জড়ো হয়েছিল আলেম ওলামা সহ বিভিন্ন কওমি মাদ্রাসার লক্ষাধিক শিক্ষার্থী। 2013 সালের 5 মে দিনভর উত্তেজনা ছিল হেফাজত ইসলামের কর্মসূচিকে ঘিরে। দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর মধ্যরাতে সমাবেশে ঘুমন্ত মুসল্লিদের উপর বর্বর হামলা চালাতে দেখা যায় র্যাব, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীকে। সে সময় অভিযোগ ওঠে সেদিনের ভয়াবহ সংঘর্ষের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য 6 মে ভোররাত থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের দুটি গণমাধ্যম দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। সরকার উৎখাতের আন্দোলন হচ্ছে বলে শাপলা চত্বর থেকে সমাবেশ উচ্ছেদের ঘোষণা দেয় আওয়ামী লীগ সরকার। বিক্ষোভ দমনে শুরু হয় রাতভর অভিযান। পুলিশের পক্ষ থেকে ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিকিউরড শাপলা। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ একই অপারেশনের নাম দেয় অপারেশন ক্যাপচার শাপলা। সে সময় যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ফ্ল্যাশ আউটে ঠিক কতজন নিহত হয় তার সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও মানবাধিকার সংগঠন অধিকার 61 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করে। এরপর থেকেই ভয়াবহ সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আসছিল ভুক্তভোগীরা। বিভিন্ন সময়ে হেফাজত ইসলাম কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের বিচার চাইলেও বিনিময়ে মামলা হামলার শিকার হতে হয় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের। তবে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর শাপলা বিচারের দাবি আরও জোরালো হয়। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের সমাবেশ থেকেও বিচারের দাবি জানানো হয়। শাপলার রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরবগাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব। হেফাজত নেতারা বলছেন 2013 সালের শাপলা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা যায়নি বলেই পরবর্তীতে গুম, খুনের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার কিংবা সবশেষ জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জাওয়াত মাহমুদ, এখন, ঢাকা। সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমপাড়া। প্রথম দফায় পাড়া হচ্ছে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের নানা নাম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, তখন জানাচ্ছিলেন যে প্রথম দফায় আম পাড়ার যে প্রস্তুতি, এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে আর পরবর্তী ধাপে কোন কোন আম আসলে পাড়া হবে, বিস্তারিত জানাবেন। রওশন, কিছুক্ষণ আগেই সাতক্ষীরার ফিংড়ি এলাকার একটি আম বাগানে আনুষ্ঠানিকভাবে এই আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন এখানকার সাতক্ষীরা জেলা প্রশাসক সহ কৃষি বিভাগের কর্মকর্তারা। এটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকে উদ্বোধন হলো। প্রথম ধাপে এখানে শুধুমাত্র গোবিন্দভোগ এবং গোপালভোগ জাতের যে আম রয়েছে এটি পাড়া হবে, একই সাথে স্থানীয় জাতের যে আমগুলো রয়েছে সেগুলো পাড়া হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এটি বাজারজাত শুরু হয়েছে। সকাল থেকে আমরা কয়েকটি বাগান ঘুরেছি, বাগান ঘুরে দেখেছি যে সেখান থেকে উৎসবের মতো করে এখানকার আমগুলো কিন্তু এখানকার চাষিরা আম সংগ্রহ করে সেগুলো বাজারে নিয়ে যাচ্ছেন। চলতি বছর কৃষি বিভাগ বলছে প্রায় 62,800 হেক্টর 62,800 মেট্রিক টন আম এখানে উৎপাদন হতে পারে। এখানে প্রায় 4,115 হেক্টর জমিতে এবার আমের বাগান রয়েছে এবং এই বাগানগুলোতে কিন্তু প্রায় 5,000 বাগান রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এবার আমের দামও কিন্তু বেশ ভালো পাচ্ছেন চাষিরা। আমরা বাজার থেকে যে তথ্য পেয়েছি সেখানে আজকে বাজার মূল্য প্রতি মন যে আম রয়েছে গোবিন্দভোগ, গোপালভোগ এগুলো বিক্রি হচ্ছে 2,000 টাকা থেকে 2,500 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। সেই হিসেবে কেজি আসে 60 থেকে 65 টাকা কেজিতে, যেটি কেনার জন্য দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ক্রেতারা ইতিমধ্যে সাতক্ষীরার যে আম বাগান এবং বাজারগুলোতে তারা ভিড় করছেন এবং সকাল থেকে কিন্তু বাজারে বেচা কেনা শুরু হয়েছে। আমরা এখানকার চাষিদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এবছর উৎপাদন ভালো, কারণ কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমের ফলনটি বেশ ভালো হয়েছে, একই সাথে আমের আকারেও বেশ বড় আকারের আম হয়েছে।
আগামী আজকে 5 মে থেকে শুধুমাত্র গোবিন্দভোগ গোপালভোগ এবং আগামী 20 মে থেকে এখানে সবচেয়ে জনপ্রিয় যে আম হিমসাগর আম সেটি পাড়া শুরু হবে এবং হিমসাগর আমটি কিন্তু বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ বলছে এখানে এবছর 200 থেকে 300 মেট্রিক টন আম কিন্তু বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী ধাপে রয়েছে ল্যাংড়া আম এবং ল্যাংড়া আম পাড়া হবে এখানে 27 মে এবং সবশেষ 5 জুন কিন্তু এখানে আম্রপালি যে আমটি রয়েছে সেই আম্রপালি আম পাড়ার মধ্য দিয়ে এবছরের আম মৌসুম শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একই সাথে এখানকার চাষিরা বলছেন যে এবছর যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে, কারণ মে মাসে প্রতি বছর কিন্তু একটি দুর্যোগ আসার আশঙ্কা থাকে, যেহেতু উপকূলীয় জেলা এখানে ঘূর্ণিঝড়ের সংখ্যা রয়েছে, সেই সংখ্যা নিয়ে তারা এবছর আমটি বাজারজাত শুরু করেছেন। যদি বড় ধরনের কোনো দুর্যোগ না আসে সেক্ষেত্রে কিন্তু তারা আমে বেশ বড় বা ভালো আকারের তারা আম বিক্রি করে তারা লাভবান হবেন এমনটি তারা বলছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে আম সংগ্রহ এবং বাজারজাতকরণের সবশেষ তথ্য। রওশন। সাতক্ষীরায় আম পাড়ার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। দীর্ঘ প্রায় 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ম সমাবর্তন অনুষ্ঠান। এতে 23,000 প্রাক্তন শিক্ষার্থী সহ প্রায় 30,000 মানুষের মিলন মেলায় মুখর হয়ে উঠবে ক্যাম্পাসটি। বর্ণিল উৎসবে একদিনেই বিশ্ববিদ্যালয়ের খরচ করবে 13 কোটি টাকা। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করবে বিশ্ববিদ্যালয়টি। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। বেগুনি আর লাল আভায় ঢাকা পড়েছে প্রায় 2,500 একরের ক্যাম্পাস। পথিকের চোখ আটকায়, জারুল থোকায়। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালুর সৌন্দর্য তৈরি করেছে ভিন্ন মায়া। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিতে অম্লান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন স্বপ্নীল রূপ নিয়েছে। 14 মে সেই ক্যাম্পাসে আবারও ফেরার উপলক্ষ হয়ে আসছে 5ম সমাবর্তন। ক্যাম্পাসের আনাচে কানাচে এখন বর্ণিল এ সমাবর্তনের প্রস্তুতির ছাপ। দীর্ঘ প্রায় 9 বছর পর হওয়া এ সমাবর্তনে অংশ নেবেন 23,000 শিক্ষার্থী। সব মিলিয়ে 30,000 মানুষের সমাগম হবে। বিশাল এ কর্মযজ্ঞে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদিনেই খরচ করবে 13 কোটি টাকা, যেখানে 23,000 শিক্ষার্থী ফি বাবদ দিচ্ছেন প্রায় 7 কোটি। সমাবর্তনের গাউন আর ক্যাপের পাশাপাশি অন্যতম আকর্ষণ থাকছে গিফট বক্স। পাটের ব্যাগে থাকবে স্মরণিকা, কলম, কোটপিন, মোবাইল ওয়ালেট। ডিগ্রিধারী ও অংশগ্রহণকারী অতিথি সহ 26,000 গিফট প্রস্তুত করা হবে। বিশ্ববিদ্যালয়ে এখন সার্টিফিকেটের বাবদ টাকা রাখার পরে এই ফান্ডে মাত্র 3.5 কোটি থেকে 4 কোটি টাকার মতো আছে বিশ্ববিদ্যালয়ের হাতে। তার মানে বাকি 8 থেকে 9 কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের ঘাটতি। তো এই ঘাটতি থেকে দেওয়া, এটা আসলে ওদের থেকে পাওয়ার অ্যামাউন্ট দিয়ে কোনোভাবেই কাভারেজ হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছেই শাটল ট্রেন এক আবেগের নাম। বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে খুনছুটি, গান, গল্প আর আড্ডায় প্রতিদিনের মুখর যাত্রা। আবারও সে যাত্রায় সুযোগ এনে দিচ্ছে সমাবর্তন। সেদিন থাকছে বাড়তি কিছু ট্রেনও। এছাড়া 100টি বাস প্রস্তুত থাকবে নগরীতে। তবে সেদিন ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। যেহেতু আমরা শহর থেকে অনেক দূরে, এটা বিরাট একটা চ্যালেঞ্জ যে এত হাজার কর্মী, 23-24 হাজার কর্মী থেকে নিয়ে আসা এবং তাদেরকে আবার ব্যাক করানো। অপরদিকে বিপুল সংখ্যক মানুষের আগমন হওয়ার কারণে অতিথি কর্মকেই আমাদের প্রাইভেট গাড়ি যারা নিয়ে আসবেন তাদের জন্য রেস্ট্রিকশন আমাদেরকে দিতে হচ্ছে। সমাবর্তনে উপস্থিত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তাকে ডক্টর অব লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থের এসব জটিল সমীকরণ ছাপিয়ে 2100 একরের নয়নাভিরাম ক্যাম্পাস এখন সমাবর্তন উৎসবের অপেক্ষায়। তবে শিক্ষক শিক্ষার্থীরা চাইছেন এতটা লম্বা বিরতি দিয়ে নয়, বরং সমাবর্তন হোক নিয়মিত। এজন্য বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে একাডেমিক ক্যালেন্ডারে সমাবর্তনের তারিখ পূর্ব ঘোষিত থাকে, সেভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হোক। এতে করে সমাবর্তনের আগেই চূড়ান্ত পরীক্ষা এবং উত্তরপত্র মূল্যায়ন শেষে ফল প্রকাশের একটি তাড়া থাকবে। এতে কমবে সেশন জট, শিক্ষার্থীরাও পাবেন উৎসাহ। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক SM আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।
কোতোয়ালি থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতেই সকালে শুনানি করা হয়। এ সময় কারাগার থেকে আসামিকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও হত্যাকাণ্ডের জন্য চিন্ময়কে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেন। পরে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়কে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার রাষ্ট্রদ্রোহের মামলায় কারাবন্দী চিন্ময় দাসকে আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। গেল বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কে আদালতে তোলা হলে ভাঙচুর করে তার অনুসারীরা। এ সময় কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। সাইফুল ইসলাম আলিফ হত্যা হয় এবং এই হত্যা মামলা তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে তদন্তে। এই মর্মে উল্লেখ করে তাকে এই মামলা গ্রেফতার জন্য আবেদন করলে আদালত এই আবেদন মঞ্জুর করেন। মামলায় পুলিশ দীর্ঘদিন তদন্ত সাপেক্ষে এই আসামির চিন্ময়ের নাম শনাক্ত করা হয়েছে বিধায় আজকে চিন্ময়কে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে নিয়ে আসছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আমাদের বক্তব্য শুনে চিন্ময়কে ৪৬ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে মানব প্রাচীর নামে কর্মসূচি চলছে মতিঝিলের শাপলা চত্বর থেকে। সেখানে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অভ্র, কর্মসূচি থেকে কি বলছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। গণহত্যা চালানো হয়েছে, সেখানে হেফাজত ইসলামের যে আলেম সমাজ আছে তাদের যে হত্যার বিচারের দাবিতে, সেটির জন্য কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু আজকে এই যে আয়োজনটি করা হয়েছে। এখান থেকে কিন্তু জোর দাবি জানানো হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে সরকার আছে সেই সরকারকে এই যে এতগুলো মানুষ এতগুলো প্রাণ যে এভাবে নিঃশেষ হলো, খুন করা হলো, মেরে ফেলা হলো, গণহত্যা চালানো, এটির দাবিতে এটি বিচার এখনো হয়নি। বিগত ১২ বছর ধরে অনেকেই আছেন যারা কিনা হচ্ছে এই যে এই শাপলা চত্বরের হত্যার কথা বলতে চেয়েও পারেনি। তাদের জন্য কিন্তু হচ্ছে এই যে আজকে এখানে এসে তারা সবার পক্ষ হয়ে ৫ই মে গণহত্যার বিচার চাইছেন এবং তারা বলছেন যে গতকাল কিন্তু একটি রিপোর্ট প্রকাশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। মতিঝিল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এবার জানাবো আন্তর্জাতিক খবর। ভারত পাকিস্তান সাম্প্রতিক সংকট নিয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলবেন পাকিস্তানের প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছে এনডিএফি। এদিকে ভারতের সঙ্গে চলমান ইস্যুতে রুদ্ধতার বৈঠক করেছে পাকিস্তানের সব রাজনৈতিক দল। সে সময় ভারতকে রুখে দিতে যৌথ সম্মতি জানিয়েছে সব দল। যদিও বৈঠকে ছিল না ইমরান খানের পিটিআইয়ের কোনো প্রতিনিধি। জাহানার ভুইয়া জানাচ্ছেন বিস্তারিত। পেহেলগাম হত্যাকাণ্ডের পর সন্ত্রাস দমনের নামে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে লাগাতার তাণ্ডব চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা। রোববার রাতে জম্মু কাশ্মীরের পুঞ্চ গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালায় তারা। সে সময় উদ্ধার করা হয় বেশ কয়েকটি বোমা ও বিস্ফোরক দ্রব্য। এরপরই আগুন লাগিয়ে দেয়া হয় সন্ত্রাসীদের ডেরায়। নয়াদিল্লির অভিযোগ, এই সন্ত্রাসীরা পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এ পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে এক হয়েছে পাকিস্তানের প্রধান সব রাজনৈতিক দল। অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও ভারতকে রুখতে ঐক্যমতে পৌঁছেছে তারা। রোববার পাকিস্তানের তেহরিকি ইনসাফ ছাড়া সব প্রধান দলগুলো বৈঠক করে। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সেনা কর্মকর্তারাও। সে সময় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সামরিক অভিযানের সবশেষ খবরাখবর নেন। ভারতকে মোকাবেলায় সামরিক প্রস্তুতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তান। সেই উদ্দেশ্যে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত পাকিস্তান দ্বন্দ্বের চিত্র তুলে ধরবে ইসলামাবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় কোনো তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে ভারত এবং এর জের ধরে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল। মূলত এই বিষয়গুলোই প্রাধান্য পাবে পাক প্রতিনিধিদের বক্তব্যে। যেসব সন্ত্রাসীরা পেহেলগামে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তারা কি এখনো ভারতে অবস্থান করছে নাকি অন্য কোনো দেশে পালিয়েছে? নয়াদিল্লির সন্দেহ, এই ঘটনার সঙ্গে জড়িত ৬ সন্ত্রাসী ইতোমধ্যেই শ্রীলঙ্কায় পালিয়েছে, যদিও এ বিষয়ে সুস্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি তারা।
এদিকে পেহেলগাম কাণ্ডে জড়িত ওই 6 সন্ত্রাসীকে সহায়তাকারীর দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে। সেখানে দেখা যায় জম্মু কাশ্মীরের বারমুলা জেলার কুলগ্রামে ইমতিয়াজ নামের 23 বছরের যুবক কিভাবে খরস্রোতা নদীতে পাথরের মধ্যেই লাফ দিয়ে ঝড়ের গতিতে পালানোর চেষ্টা করছে। অবশ্য ভারত পুলিশের হাতে অবশেষে আটক হন তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এবার চলচ্চিত্র শিল্পে শুল্ক থাবা বসালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিলেন বিদেশে নির্মিত সব সিনেমায় 100% শুল্ক আরোপের। এছাড়া সার্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ওপর বছরের পর বছর ধরে চড়া শুল্ক আরোপ অব্যাহত রাখায় প্রত্যেক দেশকেই একই সঙ্গে বন্ধু এবং শত্রু বলে উল্লেখ করেছেন তিনি। বাইডেনের আমলে চীন সহ বিভিন্ন দেশের চড়া শুল্কে প্রতিদিন $500 কোটি ক্ষতি হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। বাকিরা জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাণিজ্য ও শুল্ক নীতিতে দেশে বিদেশে তুমুল আলোচনা সমালোচনার মধ্যেই এবার নিজ দেশের সিনেমায় নজর দিলেন ট্রাম্প। বিদেশে নির্মিত মার্কিন সহ অন্যান্য দেশের চলচ্চিত্রের উপর 100% শুল্ক আরোপের নির্দেশ দিলেন তিনি। রোববার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। বলেন, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোর বিদেশে চলচ্চিত্র নির্মাণের প্রবণতায় হলিউড আজ ধ্বংসের পথে। এদিকে ফ্লোরিডার পাম বিচে ছুটি কাটিয়ে রোববার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে ফেরার পথে গণমাধ্যমের মুখোমুখি হন ট্রাম্প। চীন সহ বিভিন্ন দেশের সাথে শুল্ক বৈরিতা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে চীন সহ বিভিন্ন দেশের চড়া শুল্কে প্রতিদিন $500 কোটি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। এখন শুধু চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে বাণিজ্য লেনদেন বন্ধ হওয়ায় কোটি কোটি ডলার সাশ্রয় হচ্ছে। স্থায়ী সমাধানে চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেন ট্রাম্প। Now we're not dealing with China at all because the tariffs are so high that they basically can't deal. And because of that, we're saving billions of dollars, you know. শুল্ক ইস্যুতে সব দেশকে একই সঙ্গে বন্ধু ও শত্রু বলেও আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অতিরিক্ত শুল্ক চাপিয়ে যুক্তরাষ্ট্রকে বছরের পর বছর ঠকিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এখন ওয়াশিংটনের পারস্পরিক শুল্ক আরোপে সৃষ্ট সংকট মোকাবিলায় চীন সহ প্রায় সব দেশের সঙ্গেই আলোচনা চলমান বলেও জানান মার্কিন রাষ্ট্রপ্রধান। Every country, almost without fail, friend and foe, has been ripping us off for years. So we're meeting with almost all of them, including China. And at the end, I'm setting the deal. They keep saying, when are you going to... This is not like a big deal that's going to be signed. চীনের সাথে যুক্তরাষ্ট্র একটি ন্যায্য বাণিজ্য চুক্তির লক্ষ্যে এগুচ্ছে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় কয়েকবার উল্লেখ করেন যে বহু বছর ধরে ওয়াশিংটনের সঙ্গে প্রতারণা করে আসছে বেইজিং। Well, you know, I want a fair deal with China, but China's been ripping us off for many years, so maybe something should be thought about, you know, a little bit of retribution. China's been ripping us off for many years, ever since they started. To me, I think it was the worst thing that Richard Nixon ever did. গেল এপ্রিলে চীনের উপর 145% শুল্ক আরোপের আগে 25% শুল্ক আরোপের মধ্য দিয়ে কানাডা এবং মেক্সিকোর সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশের উপর আরোপ করা শুল্ক 90 দিনের জন্য স্থগিত রেখেছেন ট্রাম্প। এরপর থেকে বাণিজ্যিক অংশীদারদের সাথে একের পর এক বৈঠকে লিপ্ত ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বেন গুরিয়ন বিমানবন্দরে রোববার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রীতিমতো ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইয়েমেনের হুতিরা। অনেক বিমানের ফ্লাইট বাতিল রয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই ঘটনার জেরে হুতি এবং তাদের মিত্র ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি বেন ইয়ামিন নেতানিয়াহুর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া সময় এবং অবস্থানে ইরানকে জবাব দেবে ইসরায়েল। এ অবস্থায় ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের ভূমিতে আক্রমণ চালালে পাল্টা আক্রমণ চালাবে তেহরানও। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইয়েমেনে মার্কিন হামলা না থামলে ইসরায়েলের আরও বিমানবন্দর লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। লক্ষাধিক রিজার্ভ সেনা নিয়ে গাজায় আগ্রাসন জোরদার এবং সম্প্রসারণ করার দিকে এগোচ্ছে ইসরায়েল। ইতিমধ্যে রিজার্ভ সেনাদের তলব করা শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সেনা প্রধান ইয়াল জামির।
বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে দিতে এবং হামাসকে পরাস্ত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রোববার নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাপ্রধান। এর আগে যুদ্ধবিরতির প্রচেষ্টা উপেক্ষা করে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। তাদের কথার বাস্তব চিত্র হলো রোববার গাজায় 24 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, এমনকি হামলার পর উদ্ধারকারীদের উপরও চালানো হচ্ছে হামলা। অন্যদিকে 64 দিনের অবরোধে গাজায় কোনো খাবার ঢুকতে না পারায় শিশুসহ অপুষ্টিতে ভোগা রোগীর সংখ্যা বাড়ছে, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাও। গাজা সীমান্তের 2026 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-20 দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছে বিসিবি। এ সময় চলতি মাসে অনুষ্ঠেয় আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের জন্য টি-20 দল ঘোষণা করা হয়। বাকিটা জানাচ্ছেন ফারহান ইহসান। 3 ফরম্যাটে এক ক্যাপ্টেনের ফর্মুলা থেকে বেরিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল জানুয়ারিতে নাজমুল শান্ত টি-20 নেতৃত্ব ছাড়া 4 মাস পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী। সাদা বলে লিটনের ধারাবাহিকতার অভাব থাকলেও বিচক্ষণতা ও অভিজ্ঞতা বিবেচনায় তাকে দীর্ঘমেয়াদে অধিনায়ক হিসেবে বিবেচনা করেছে ক্রিকেট বোর্ড। 2026-এর যে টি-20 বিশ্বকাপ মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক, শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 3 নম্বরে ব্যাট করলে দলের যে চাহিদাটা থাকে, যে ইম্প্যাক্ট রাখার যে প্রয়োজনীয়তাটা থাকে, সেই রকম ভাবেই তাকে গড়ে তোলার চেষ্টা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থাকবে। একই দিনে ঘোষিত টি-20 দলে এসছে বেশ কিছু পরিবর্তন। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত 16 সদস্যের দলে ফিরেছেন শান্ত, হৃদয়, মোস্তাফিজ ও শরীফুলরা। প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা, তবে বাদ পড়েছেন তাসকিন, মিরাজ, আফিফরা। দলে এমন পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক। যে দলটা আমরা ঘোষণা করলাম, এখানে একটা থিম যেটা আছে, সবাইকেই আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে, সো দ্যাট আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি, সেই যে চেষ্টাটা থাকবে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা নাইম শেখ, মোসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহানরাও আছেন নির্বাচকদের পরিকল্পনায়। ফার্স্ট ইলেভেনে তারা যে খেলতে পারবে এই নিশ্চয়তা নাই, বরঞ্চ তাদের ম্যাচুরিটিটা আরেকটু কীভাবে গ্রো করা যায়, অ্যান্ড ইন্টারন্যাশনাল মানে ক্রিকেটে যাওয়ার আগে এখানে একটা নিজেকে আরেকটু শানিত করার একটা সুযোগ আছে। এবং আপনাকে যে কথাটা আমি বলেছি যে আমাদের কিন্তু অনেকগুলো ট্যুর আছে সামনে, কাজেই অপরচুনিটি আসবে। দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিকল্প খুঁজছে বিসিবি। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়েও আলাদা ভাবনা আছে নির্বাচকদের। ফারহান ইহসান, এখন ঢাকা। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো আরও একবার। ইসি কোনো সিদ্ধান্তই এককভাবে নেয় না, বিতর্কের সুযোগ নেই বললেন সিইসি। সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। লন্ডন থেকে আজই দেশের পথে রওনা হবেন খালেদা জিয়া। উচ্ছ্বসিত নেতাকর্মীরা, রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা। এই মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসা খুব জরুরি দরকার। বাংলাদেশে ফেরত পাঠানোর যে বন্দোবস্ত উনি করেছেন, মহামান্য আমিরের প্রতি জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার ওপর হামলাকারীদের ধরতে গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান, অন্তত 54 জন আটক। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং স্বতন্ত্র ক্যাডারের সুপারিশ, প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। এবং সীমান্তে গোলাগুলি অব্যাহত, ভারতকে রুখে দিতে যৌথ সম্মতি পাকিস্তানের সব দলের। উত্তেজনা কমাতে জাতিসংঘে যাচ্ছে ইসলামাবাদ। এই ছিল এখন ঢাকার আজকের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।